বাংলা ভাষা সাহিত্যে আঘাত হেনেছিল পাকিস্তানি শাসকরা, বললেন প্রধানমন্ত্রী। বরিশালে শিক্ষার্থী পরিবহন শ্রমিক বিরোধে 17 রুটে বাস বন্ধ, বিক্ষোভ জাহাঙ্গীরনগরে। শ্রদ্ধার ভালোবাসা নিয়ে শেষ শয্যায় এটিএম শামসুজ্জামান। 2 বছরেও শেষ হয়নি চুরিহাট্টার ট্র্যাজেডির তদন্ত। প্যারিস জলবায়ু চুক্তিতে ফিরল যুক্তরাষ্ট্র। দেখছেন এটিএন নিউজ। সন্ধ্যা 6টার নিউজ আওয়ারের সঙ্গে আছি আমি উর্মি আহসান। শুনছিলেন সংবাদ শিরোনাম। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। এবারে পুরো সংবাদ। বাঙালি জাতির মেরুদণ্ড ভেঙে দিতেই বাংলা ভাষা ও সংস্কৃতির ওপর আঘাত হেনেছিল পাকিস্তানি শাসকরা। এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সংগ্রাম করেই এই জাতিকে সবকিছু আদায় করতে হয়েছে, কেউ সেধে কিছু দেয়নি। সকালে 21শে পদক প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। শনিবার সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে 21শে পদক 2021 বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দেন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে। মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক নানা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য 21 জন গুণীজনকে এবার 21শে পদক দেয়া হয়েছে। ভাষা আন্দোলনে এবছর মরণোত্তর 21শে পদক পেয়েছেন 3 জন। তারা হলেন মোতাহির হোসেন তালুকদার, শামসুল হক ও আফসার উদ্দিন আহমেদ। সঙ্গীতে 21শে পদক পেয়েছেন পাপিয়া সরোয়ার, আর অভিনয়ে রাইসুল ইসলাম আসাদকে দেওয়া হয়েছে এই সম্মাননা। একই ক্যাটাগরিতে সুজাতা আজিমও পেয়েছেন 21শে পদক। নাটকে আহমেদ ইকবাল হায়দার, চলচ্চিত্রে সৈয়দ সালাউদ্দিন জাকি, আবৃত্তিতে ভাস্বর বন্দ্যোপাধ্যায় এবার 21শে পদক পেয়েছেন। আলোকচিত্রে পাভেল রহমান পেয়েছেন 21শে পদক। এছাড়া মুক্তিযুদ্ধে অবদানের জন্য গোলাম হাসনায়েন ও ফজলুর রহমান খান ফারুককে দেয়া হচ্ছে এই পদক। এছাড়া একই ক্যাটাগরিতে মরণোত্তর 21শে পদক পান সৈয়দা ইসাবেলা। সাংবাদিকতায় অজয় দাশগুপ্ত, গবেষণায় সমীর কুমার সাহা, শিক্ষায় মাহফুজা খানম, অর্থনীতিতে মির্জা আব্দুল জলিল এবার 21শে পদক পেয়েছেন। সমাজসেবায় অধ্যাপক কাজী কামরুজ্জামানকেও দেয়া হয়েছে 21শে পদক। এছাড়া ভাষা ও সাহিত্যে কবি কাজী রোজি ও বুলবুল চৌধুরীর পাশাপাশি লেখক গবেষক গোলাম মুর্শিদও 21শে পদক পান। ভাষা আন্দোলন সম্পর্কে আপনাদের পদকপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী এ সময় বললেন, রক্ত দিয়ে যারা মাকে মা বলার অধিকার আদায় করে এনেছিলেন, সেই ভাষা সৈনিকদের এই জাতি কখনোই ভুলবে না। আর ভাষা আন্দোলনের শুরুটা হয়েছিল বঙ্গবন্ধুর হাত ধরেই। এই সংগ্রাম করতে গিয়ে পাকিস্তান নামক রাষ্ট্রটি হওয়ার সাথে সাথে 1 বছরও যায়নি, তিনবার বঙ্গবন্ধু শেখ মুজিব গ্রেপ্তার হন এবং এর পরবর্তীতে যখন গ্রেপ্তার হলেন 49 সালে, তারপর থেকে প্রায় 52 সাল পর্যন্ত তিনি বন্দিখানায় ছিলেন। কিন্তু বন্দিখানায় থেকেও চিকিৎসার জন্য যখন ঢাকা মেডিকেল কলেজে আসতেন বা বিভিন্নভাবে ছাত্রদের সঙ্গে যোগাযোগ রাখতেন, 21শে ফেব্রুয়ারি যে ধর্মঘট হলো 52 সালে, তখন কিন্তু গুলি চলল। এবং প্রধানমন্ত্রী বললেন, বাংলা ভাষার প্রতি পাকিস্তানি শাসকদের আক্রোশের মূল উদ্দেশ্যই ছিল এদেশের মানুষের মনোবল ভেঙে দেয়া। জীবনের প্রতিটি স্তরে কিন্তু আন্দোলন সংগ্রাম করেই কিন্তু আমাদের অর্জন করতে হয়েছে। কেউ আমাদেরকে সেদিকে কিছু দেয়নি, কথাটা মনে রাখতে হবে। একটি জাতিকে যদি ক্ষতিগ্রস্ত করতে হয় বা তার মেরুদণ্ড ভেঙে দিতে হয়, তাহলে তার ভাষা, সাহিত্য, তার সংস্কৃতির উপর আঘাত হানতে হয়, এবং পাকিস্তানিরা সেই চেষ্টাই তারা চালিয়ে গিয়েছিল আমাদের উপর। এখন থেকে প্রতি বছর 21 জনকে 21শে পদক দেয়া হবে বলেও এ সময় জানিয়েছেন প্রধানমন্ত্রী। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেজন ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী আর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর ক্ষণে 21শে পদক পাওয়া যেমন গর্বের, সম্মানের, তেমনি এটি আরও ভালো কাজের দায়িত্ব বাড়িয়ে দিল। 21শে পদক 2021 গ্রহণ করে এমন প্রতিক্রিয়া জানালেন পদকপ্রাপ্তরা। আমার যে ইউনেস্কো পদক, আমার যে আমেরিকান সোসাইটি অফ মাইক্রোবায়োলজি পদক, বা আমার যে বিল গেটসের হিরো, সব থেকে বোধহয় প্রধানমন্ত্রী দেওয়া এই যে অ্যাওয়ার্ডটা,
সেটা অনেক বেশি মূল্যবান। যে আমি যে কখনো অভিনেতা হব না এরকম ভাবনাই ছিল না অভিনেতা হব, সেই মানুষটা অভিনয়ের জন্যে এত বড় রাষ্ট্রীয় সম্মান পাবে বা পেল, এটা যেমনভাবে আমার দায়িত্ব বর্তে ছিল ভালো লাগার পরে, এখন মনে হচ্ছে এই যে বোধ জন্মেছে তা দিয়ে ভবিষ্যতে কি করে গেলে যে ঋণ আমার উপরে এসে পড়লো সেটা শোধ করব। জানি না কতটা করতে পারবো, কি করে যেতে পারবো, কি রেখে যেতে পারবো, সেই চিন্তায় এখন থেকে বিভোর। এইবারই প্রথম আবৃত্তির ক্ষেত্রে স্বীকৃতি দেয়া হয়েছে, রাষ্ট্রীয় পদক 21 পদক দেয়া হয়েছে। আমি আমার এই আনন্দটা সব আবৃত্তি শিল্পী, আবৃত্তির কর্মী, সংগঠক সবার সাথেই এই আনন্দটা ভাগ করে নিচ্ছি। এটা বঙ্গবন্ধু শত জন্মবার্ষিকী, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, সেই বছরে এই পদক পাওয়া একটা অত্যন্ত গৌরবের বিষয়, অত্যন্ত ভালো লাগছে। এটাতে আরও বরং আমাদের দায়িত্ববোধটা বেড়ে গেল, আমাদের আরও এ বিষয়ে কমিটমেন্ট থাকতে হবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সারা দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে 3 স্তরে নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার কথা জানিয়েছেন র্যাব মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। শনিবার সকালে নিরাপত্তা ব্যবস্থা দেখতে কেন্দ্রীয় শহীদ মিনারে পরিদর্শনে যান র্যাবের ডিজি সহ বাহিনীর কর্মকর্তারা। নিরাপত্তা নিশ্চিত করতে ডগ স্কোয়াড এবং বোমা নিষ্ক্রিয়কারী দল সহ র্যাবের সবগুলো ইউনিট কাজ করছে সেখানে। জঙ্গি হামলার কোনো হুমকি না থাকলেও বিশৃঙ্খলার কথা মাথায় রেখে দেশব্যাপী র্যাবের গোয়েন্দা নজরদারি থাকবে বলে জানান র্যাব মহাপরিচালক। আমি আমার বক্তব্যের শুরুতেই শ্রদ্ধাভরে জনসাধারণ শহীদ মিনারে সমবেত হবেন। যে কোনো ধরনের বিশৃঙ্খলা ও সন্ত্রাসী কর্মকাণ্ড রোধকল্পে ছদ্মবেশ ও সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি ও টহলের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। চলাচল নিয়ন্ত্রিত এলাকা, রুট ও বহির্বেষ্টনী এলাকায় সন্দেহজনক সকল হোটেল, রেস্ট হাউস, গেস্ট হাউস, বস্তি এবং অন্যান্য সন্দেহভাজন স্থানে রেড তল্লাশির মাধ্যমে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মহান ভাষা দিবস 21শে ফেব্রুয়ারির জন্য প্রস্তুত রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার। সেখানকার পরিস্থিতি জানতে আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী মহসিন কবিরের সঙ্গে। মহসিন, প্রস্তুতি কেমন দেখছেন আপনি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই মুহূর্তে? প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং জানেন যে এবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হবে এমন একটি সময় যখন করোনা ভাইরাসের মহামারী এখনো সম্পূর্ণ কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। তো সেজন্য এইবার প্রথম একেবারে শুরুতে যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ফুল দিয়ে শ্রদ্ধা জানান ভাষা শহীদদের প্রতি, সেই আনুষ্ঠানিকতাটার কিছুটা ব্যত্যয় ঘটছে। তাদের পক্ষ থেকে তাদের সামরিক প্রতিনিধিবৃন্দ, সামরিক সচিব, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী দুজনেরই সামরিক সচিব তাদের পক্ষ থেকে শ্রদ্ধা জানাবেন 12টা 1 মিনিটে এই কেন্দ্রীয় শহীদ মিনারে। তো আনুষ্ঠানিকতা এবং সার্বিক যে প্রস্তুতি, সেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বলা যায় যে ভাষা শহীদদের প্রতি এবং বিশ্বের সমগ্র মাতৃভাষার প্রতি সম্মান জানাতে, শ্রদ্ধা জানাতে প্রস্তুত এই কেন্দ্রীয় শহীদ মিনার। সেই শহীদ মিনার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এবং আরেকটি বিষয় যে এবার যেহেতু প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি আসছেন না, সেজন্য নিরাপত্তার যে কড়াকড়ি থাকে প্রতিবার, যে সন্ধ্যার আগে থেকেই সব সড়কগুলো আটকে দেওয়া হয়, এই শহীদ মিনার একেবারে শুনশান নীরব থাকে। এইবার পরিস্থিতি একটু ভিন্ন, কারণ জানেন যে যেহেতু খুব বেশি নিরাপত্তার কড়াকড়ি নেই, এমনি সার্বিক যে নিরাপত্তা 3 স্তরের নিরাপত্তা সেটি তো থাকছেই, তবে এর বাইরে যে বাড়তি নিরাপত্তা থাকে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির জন্য, সেই নিরাপত্তা না থাকার জন্য অনেক উৎসুক মানুষ এসছেন। তারা এইখানে এই শহীদ মিনারের আশপাশের যে সড়কগুলো রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে, সেই সড়কগুলোতে আলপনা আঁকা হয়েছে। তো সেখানে মানুষজন আসছেন, ছবি তুলছেন, তারা এখানে কিছুটা সময় পার করছেন। এবং এটি আসলে এই শহীদ মিনারের আশপাশ সবগুলো সড়কে আলপনা করা হয়েছে, প্রতি বছরই এটি করা হয়। তো এইবার একটু কড়াকড়ি কম থাকার কারণে মানুষজন আসতে পারছেন এবং তারা এখানে সময় কাটাচ্ছেন। আর আইন শৃঙ্খলা যে বিষয়টি, সেটি হচ্ছে যে 3 স্তরের নিরাপত্তা থাকবে। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত অর্থাৎ সুষ্ঠুভাবে এই আয়োজন সম্পন্ন করার জন্য যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে, তার সবগুলোই নেওয়া হয়েছে। এবং যেটি বলছিলাম শুরুতে, যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন, শুধুমাত্র ভাষা শহীদদের প্রতি
এবং সারা বিশ্বের মাতৃভাষার প্রতি সম্মান জানাতে, শ্রদ্ধা জানাতে যে আয়োজন, সেই আয়োজনের জন্য এই কেন্দ্রীয় শহীদ মিনার প্রস্তুত রয়েছে। উর্মি। মহসিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী মহসিন কবির। চলে যাচ্ছি পরের খবরে। 21-এর প্রথম প্রহর থেকেই মোবাইলে বাংলা SMS এর চার্জ অর্ধেকে নামিয়ে 25 পয়সা করা হচ্ছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। সকালে প্রযুক্তি সাংবাদিকদের সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ TMGB আয়োজিত এক ওয়েবিনারে মন্ত্রী একথা জানান। প্রযুক্তিতে বাংলা, চাওয়া পাওয়া ও আকাঙ্ক্ষা শীর্ষক এই অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এপনিকের নির্বাহী কমিটিতে নির্বাচিত হওয়া প্রথম বাংলাদেশি প্রযুক্তিবিদ সুমন আহমেদ সাব্বির। মোস্তফা জব্বার জানান, মোবাইল ফোনে খুদে বার্তা পাঠানোর ক্ষেত্রে বাংলা এতদিন যে বৈষম্যের শিকার হয়েছে, আজ রাত থেকে এর অবসান হবে। আমরা যারা পড়াশোনা করতাম তারা যে কনভার্ট করার ক্ষেত্রে আমরা আশা করছি 21শে ফেব্রুয়ারির প্রথম প্রহর থেকে আমাদের যে SMS বাংলায় যাবে তার জন্য অর্ধেক চার্জ হবে, অর্থাৎ সর্বোচ্চ 50 পয়সা SMS এর চার্জ আছে। এই 50 পয়সার সর্বোচ্চ চার্জটা 25 পয়সায় প্রয়োগ করা হয়ে যাবে আজকে রাত 12টা পর। করোনা পরিস্থিতি। ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকলে বা কেমোথেরাপি নেওয়া হলে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা দুর্বল থাকে। তাতে টিকা নিলেও শরীরে ঠিকমতো প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে না। তবে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদরোগ এসব যদি নিয়ন্ত্রণে থাকে তবে চিকিৎসকের পরামর্শে করোনার টিকা নেওয়া যাবে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশে প্রতিদিন করোনার ভ্যাকসিন নেওয়া মানুষের সংখ্যা এখন 2.5 লাখের বেশি। টিকা দেওয়ার দৈনিক হার বিবেচনায় বিশ্বে বাংলাদেশের অবস্থানও শীর্ষ 10 দেশের মধ্যে। টিকা দেওয়ার দীর্ঘ অভিজ্ঞতা এবং ব্যবস্থাপনাগত দক্ষতার কারণে বাংলাদেশ অল্প সময়েই বেশি মানুষকে করোনার টিকার আওতায় আনতে পেরেছে। সম্মুখ সারির যোদ্ধা ও 40 বছরের ঊর্ধ্বে প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ করোনার ভ্যাকসিন নিচ্ছেন। তবে হৃদরোগ সহ উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, অ্যাজমা, অ্যালার্জিতে যারা ভুগছেন তারা করোনা ভ্যাকসিন নিতে পারবেন কিনা, আবার যারা হার্টে স্টেন্ট বা রিং পরিয়েছেন তারাও ভ্যাকসিন নিতে পারবেন কিনা, বা ভ্যাকসিন নেওয়ার আগে কোনো ওষুধ বন্ধ করতে হবে কিনা, এমন প্রশ্ন অনেকেরই। এজেড পার্সন হিসাবে তার কোনো রকমের এরকম কোনো ব্যাধি আছে কিনা, যেমন ক্যান্সারের ড্রাগ নিতেছে, থেরাপি নিতেছে, যেখানে যাদের বডি ইমিউনিটি একেবারে সাপ্রেসড অবস্থায় আছে, তো এইসব ক্ষেত্রে আমরা একটু রেস্ট্রিক্টেড হচ্ছি। যখন রেজিস্ট্রেশন করে তারা কিন্তু ঘর দেওয়া আছে, আপনার প্রেশার আছে কিনা, ডায়াবেটিস আছে কিনা, কিডনি সমস্যা আছে কিনা, ওগুলো ফিল আপ করে কিন্তু তারা আসেন। এবং আমাদের এখানে আলাদা করে প্রেশার মাপার জন্য এবং ডায়াবেটিস দেখার জন্য একটা বুথ করা আছে, যাতে সবাই এসে প্রেশার ডায়াবেটিসটা চেক আপ করছে, রেগুলার বেসিসে করা হচ্ছে আমাদের, যাতে কারো যদি থেকে থাকে এবং নাও থেকে থাকে এখানে সাথে সাথে ধরা পড়বে। এবং ভ্যাকসিন নেওয়ার পরে আধা ঘন্টা বসার ব্যবস্থাপনা আছে, সাথে সিনিয়র সিটিজেনশিপের জন্য আলাদা করে আমাদের বুথ করা আছে। যারা হঠাৎ কোনো চলমান রোগে যেমন জ্বর, নিউমোনিয়া, ডায়রিয়া, হার্ট অ্যাটাক, কিডনি ফেলিওর, নতুন ব্রেন স্ট্রোক, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, উচ্চ রক্তচাপে ভুগছেন, তাদের জন্য চিকিৎসকদের পরামর্শ আপাতত টিকা না নেওয়ার। কারো আগের টিকা দিতে গিয়ে কোনো অ্যালার্জিক রিয়াকশন হয়েছে কি হয়নি, যদি অ্যালার্জি হয়ে থাকে সেই গ্রুপটাই টিকা দেওয়া যাবে না। তাছাড়া কিন্তু সবাইকে সবাই টিকা নিতে পারবে। আমার হার্ট ডিজিজের ক্ষেত্রে টিকা দেওয়ার কোনো কন্ট্রাইন্ডিকেশন নেই, বরঞ্চ উই আর এনকারেজড। কারণ হলো কি, একটা হার্ট ডিজিজের পেশেন্ট যদি কোভিড ইনফেকশন হয় তার যে মর্টালিটি এটা কিন্তু অনেক বেশি, কাজেই টিকা দিলেই তার জন্য বরঞ্চ বেশি লাভ বেশি। ঢাকা সহ সারা দেশে 1006টি হাসপাতালে 7000-এর বেশি বুথে করোনার টিকা দেওয়া হচ্ছে। 19 ফেব্রুয়ারি পর্যন্ত 28,82,000 অর্থাৎ প্রতি ঘন্টায় 14,000-এর মতো মানুষ টিকার জন্য ওয়েবসাইটে নিবন্ধন করছেন। আহমেদ রাবি তানিম, ATN নিউজ, ঢাকা। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হামলার প্রতিক্রিয়ায় মুখোমুখি অবস্থান নিয়েছেন শিক্ষার্থী এবং পরিবহন শ্রমিকরা। গতরাতে রূপাতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে হামলার অভিযোগে 2 পরিবহন শ্রমিক ফিরোজ ও রনিকে গ্রেপ্তার করে পুলিশ। তবে সকল হামলাকারীকে গ্রেপ্তারের দাবিতে সকাল থেকে সড়ক অবরোধ করে রেখেছিলেন শিক্ষার্থীরা। অন্যদিকে 2 শ্রমিককে গ্রেপ্তারের প্রতিবাদে বরিশাল থেকে দক্ষিণাঞ্চলের সকল রুটের বাস চলাচল বন্ধ করে দিয়েছেন বাস শ্রমিকরা। ফলে কুয়াকাটা সহ দক্ষিণাঞ্চলের সাথে রাজধানী ঢাকা সহ সারা দেশের মহাসড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে যাত্রীরা পড়েছে চরম দুর্ভোগে।
গত মঙ্গলবার রাতে বরিশাল নগরীর রূপাতলী হাউজিং এলাকায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মেসে হামলা করে পরিবহন শ্রমিকরা। এতে আহত হন অন্তত 20 শিক্ষার্থী। এরপর থেকে শিক্ষার্থী ও পরিবহন শ্রমিকদের পাল্টাপাল্টি কর্মসূচিতে অশান্ত বরিশাল। এদিকে এলাকাবাসীর সাথে সংঘর্ষের পর বিক্ষোভ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে ক্যাম্পাসে। সকালে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা, পরে তারা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি, গেরুয়া গ্রামের সাথে বিশ্ববিদ্যালয়ের সড়ক বন্ধ, আহত শিক্ষার্থীদের চিকিৎসা খরচ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বহন করা এবং হল খুলে দেওয়া সহ বিভিন্ন দাবি জানান শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবিগুলোর সাথে সহমত পোষণ করে তা বাস্তবায়নে পদক্ষেপ নেবেন বলে জানান প্রক্টর ফিরোজ উল হাসান। গতকাল বিকেলে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে গেরুয়া গ্রামবাসীর সাথে সংঘর্ষে আহত হন 20 শিক্ষার্থী। আজকে যে শিক্ষার্থীদের দাবি, 3টি দাবি আমরা শুনেছি, যে যারা শিক্ষার্থীদের উপরে হামলা করেছে তাদের রাষ্ট্রীয় নেতারা বিচার চায়। আমরা শিক্ষার্থীদের এই দাবির সঙ্গে পুরোপুরি সহমত। আমরা চাই আমাদের শিক্ষার্থীদের উপর যারা হামলা করেছে রাষ্ট্রীয় নেতাদের বিচার করা হোক, তাদের চিহ্নিত করে তদন্ত কমিটির মাধ্যমে চিহ্নিত করে তাদের বিচার করা হোক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রয়েছেন আমাদের প্রতিনিধি জাহিদ হাসান শাকিল। সেখানকার পরিস্থিতি জানতে যুক্ত হচ্ছে তার সঙ্গে। শাকিল, আপনি তো আছেন জাহাঙ্গীরনগর ক্যাম্পাসে, তো এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কি? উর্মি, আমি দাঁড়িয়ে আছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে গেরুয়া এবং বিশ্ববিদ্যালয়ের যে আসলে সীমানা, সেই সীমানা প্রান্তে গতকাল কিন্তু এই জায়গাটা, এই সময়টা কিন্তু বলা যায় যে দুই পক্ষের সংঘর্ষ এটা রণক্ষেত্রে তৈরি হয়েছিল। সেই স্মৃতিচিহ্নগুলো আসলে বলা যায় কালকের সেগুলো আছে। থমথমে একটা পরিবেশ দেখতে পাচ্ছেন, নীরব সেই ফটকটির সামনে আমরা এখন দাঁড়িয়ে আছি। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, প্রক্টর বা সিন্ডিকেট সভার সেই বিষয়ে অনেকগুলো বিষয় আমরা তথ্য জেনেছি, সেটি আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই। সিন্ডিকেট সভা যে সিদ্ধান্তটি হয়েছে আসলে সরকারের নির্দেশনা মেনে হল বন্ধ করা হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে আপাতত শিক্ষার্থীদের জন্য হল খুলে দেওয়ার সেই সম্ভাবনাটা এখন নেই। সিন্ডিকেট সভা থেকে এমন সিদ্ধান্ত জানানো হয়েছে। বাকি যে দাবিগুলো ছিল যে আইনগত ব্যবস্থা গ্রামবাসীর ব্যাপারে, সেই বিষয়টা তার প্রক্টোরিয়াল বডি যারা আছেন তারা ভাবছেন এবং কি প্রক্রিয়া আগানো যায় সেটা ঊর্ধ্বতন আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলছেন। আর আহত শিক্ষার্থীদের আসলে চিকিৎসার সহ সকল দায়িত্ব বহন করার বিষয়টি ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ে জানিয়েছেন, তারা সেই কাজটি করছেন। আর স্থায়ীভাবে যে ফটক এখানে মানে দেওয়ার কথা, যেখানে আসলে অবাধে যাতে গ্রামবাসী চলাচল করতে না পারে, সেই জায়গাটিও প্রশাসন বলেছেন তারা অতি সত্বর বিবেচনা করে সেই ব্যবস্থাটি তারা নেবেন। আমরা কিন্তু কিছুক্ষণ আগে গ্রামের উপর জায়গা থেকে অংশ থেকে ঘুরে এসেছি, সেখানে দেখেছি অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছেন এবং এই গেটের আশেপাশে দোকানপাটগুলো কিন্তু বন্ধ রয়েছে নিরাপত্তার স্বার্থে। এবং আমরা দেখেছি যে এখনও চলাচল করছে ওই অঞ্চলে যারা মেসে ভাড়া করে আসলে শিক্ষার্থীরা বসবাস করে আসছিল, তারা অনেকেই দেখলাম যে ক্যাম্পাসের দিকে তারা ফিরছেন। তাদের কথা বললে তারা যেমনটি জানিয়েছেন যে আপাত দৃষ্টিতে তারা কয়েকদিনের জন্য হলেও ক্যাম্পাস বা তাদের পরিচিত জনদের এখানে থাকবে, যতদিন পর্যন্ত আসলে এই প্রক্রিয়াটি এখনো স্বাভাবিক না হয়ে ওঠে। আর সব মিলিয়ে বলতে পারি যে এখনকার পরিস্থিতি একটু থমথমে আছে। আর প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের দাবিগুলো বিবেচনা করে পর্যায়ক্রমে বাস্তবায়নের তারা কথা ভাবছেন। অন্যদিকে গ্রামবাসীও কিন্তু এখন অনেকটাই নীরব, তারাও অপেক্ষায় আছেন যে আসলে কী ধরনের সমাধান করা যায় সেই বিষয়টি নিয়ে ভাবছেন। আরেকটি বিষয় আমি উর্মি আপনার মাধ্যমে দর্শককে জানাতে চাই, মূল সূত্রপাত যে আসলে এই ক্রিকেট খেলাকে কেন্দ্র করে, সেটা আমরা প্রাথমিকভাবে যেটি জেনেছি আসলে দুইটি জামসিং গ্রাম এবং গেরুয়া গ্রামের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। সেখানে বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষার্থী পক্ষ হয়ে গেরুয়ার থেকে আসলে খেলা অংশ নেয়। সেখান তার বাকবিতণ্ডার সূত্র ধরেই কিন্তু এই মানে সংঘর্ষের বিষয়টি চলে আসে। পরবর্তীতে গ্রামবাসী এক হয়ে
গ্রামবাসী একত্রিত হয়ে আসলে শিক্ষার্থীদের হামলা চালায় এমনটি দাবি করছেন। আর এখানে দোকানদাররা কয়েকজন ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারাও আসলে তাদের বিষয়টি তুলে ধরেছেন। এই ছিল আমার কাছে উর্মি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং যে গেরুয়াবাসীর মধ্যে সংঘর্ষের বিষয়টি তার সর্বশেষ তথ্য। জাহিদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সবশেষ খবর আমাদের জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জাহিদ হাসান শাকিল। স্বজন হারানোর সংবাদ কোনো প্রাপ্তি অপ্রাপ্তির খতিয়ান নয়। বিদায়বেলায় জানা গেল নতুন কাজের স্বপ্ন বুনে চলেছিলেন বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামান। শফিকুল হকের রিপোর্ট। বাবাই নাই, শেষ ইচ্ছা পূরণ করবে কে? আমি লিখবো, রাইটিংটা কি আমি করব? আমি জানি ওনার সম্পর্কে কিছু। লাস্ট ওনার শেখ মুজিবকে নিয়ে একটা ছবি বানাতে চাইছিলেন। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তিনি ছিলেন কাজের খেয়ালে। যে সিনেমায় থাকবে মুক্তিযুদ্ধের ইতিহাস, বাংলা আর এই বাংলার রাখাল রাজা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এক মানব জন্মে যেমন সব হয় না, তেমনি শেষ ইচ্ছাও পূরণ হলো না শক্তিশালী অভিনেতা এটিএম শামসুজ্জামানের। সেই 60-এর দশকে শুরু, হঠাৎই ক্লান্ত পথিকের মতন থেমে যাওয়া, যার অভিনয় কোটি দর্শকের প্রেরণা, বার্ধক্যে তারই হার কঠিন বাস্তবতায়। গত বুধবার রক্তে অক্সিজেনের লেভেল কমে যাওয়ায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় শামসুজ্জামানকে। হাসপাতালে থাকতে না চাওয়ায় শুক্রবার বিকেলে তাকে নিয়ে আসা হয় নিজ বাসভবনে। সেখানেই শেষ বিদায় হয় তার। 16 তারিখে খুব তার ব্রিথিং প্রবলেম হচ্ছিল, ওখান থেকে আমরা আজগলিতে নিয়ে গেলাম। 2 দিন রিপোর্ট সব ভালো এলো আর কি। তারপর তো ওনারা তো ছেড়ে দিল। বাসা আসার পরে গতকাল থেকে অনেক প্রবলেম হচ্ছিল, ঘরে তো অক্সিজেন ছিল, দিতে দিতে তো আমরা তো ঘুমিয়ে গেলাম। তারপর অ্যাকচুয়ালি কটার দিকে মারা গেছে, সকাল উঠে দিকে উনি নেই। এবারের মৃত্যুর খবরটিও গুজব হবে এমনটা হলেই খুশি হতো বাংলাদেশ। কিন্তু মৃত্যুর খবর নিশ্চিত হয়ে গেলে প্রিয় শিল্পীকে শ্রদ্ধা জানাতে শনিবার সকালে সূত্রাপুর দেবেন্দ্রনাথ দাস লেনের 46 নম্বর বাড়ির সামনে হাজির হন অসংখ্য ভক্ত, শিষ্য, শিল্পী ও কলাকুশলীরা। এত বড় একটা শূন্যতা, এটা আসলে তো পূরণ হওয়ার কিছু নাই। কিন্তু এই মাসে আমি আমার বাবাকে হারিয়েছি এবং মিডিয়ার পিতৃসুলভ যে মানুষটি এটিএম আঙ্কেল আজকে চলে, দুজন পিতাকে একই মাসে হারালাম। এটিএম শামসুজ্জামানরা কখনো মারা যান না, ওনারা বেঁচে থাকেন, ওনারা বেঁচে থাকবেন। যতদিন বাংলা ভাষা থাকবে, যতদিন বাংলাদেশ থাকবে, সিনেমা থাকবে, নাটক থাকবে, সংস্কৃতি বেঁচে থাকবে, ততদিন এটিএম শামসুজ্জামানরা বেঁচে থাকবেন। শুধু ফিল্ম নয়, সাহিত্যের ক্ষেত্রেও অনেক ক্ষতি হয়ে গেল এবং অত্যন্ত গুণী একজন মানুষ এবং সংস্কৃতি কর্মী। এটা আমাদের ব্যক্তিগত ছাড়াও জাতীয়ভাবে প্রচণ্ড ক্ষতি হলো। সবচেয়ে উঁচুমানের যে কজন মানুষ, তাদের একজনের বিদায়ে শোকে দিশেহারা বাংলাদেশ চলচ্চিত্র সমিতি সহ সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনগুলো। শোকাচ্ছন্ন সংস্কৃতি অঙ্গন। সেই ক্ষতি সারাবার নয়। তিনি একজন বহুমাত্রিক অভিনেতা ছিলেন। তার রিপ্লেসমেন্ট সহজে হবে কিনা কিংবা কতদিন লাগবে বাংলাদেশের অভিনয় জগতে, বাংলাদেশের অভিনয় শিল্পে এই ধরনের মানুষ আরেকজন এটিএম শামসুজ্জামান আসতে কতদিন লাগবে, এটা আমিও ঠিক বলতে পারছি না। আমি তার আত্মার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করি। ওনার জন্য যে চরিত্রগুলি লেখা হতো বা লেখা হয়েছে, এই চরিত্রগুলি আর লেখা হবে না হয়তো, কারণ এই চরিত্রগুলি চরিত্রায়ন করার মতো অভিনেতা এই মুহূর্তে আমাদের দেশে নাই। নারিন্দা পীর সাহেব জামে মসজিদে হয় এটিএম শামসুজ্জামানের প্রথম জানাজা। পরে সূত্রাপুর জামে মসজিদে দ্বিতীয় জানাজা শেষে রাজধানীর জুরাইন কবরস্থানে ছেলের কবরের পাশেই দাফন করা হয় গুণী এই অভিনেতাকে। শফিকুল হক, এটিএন নিউজ, ঢাকা। নাম আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান। এটিএম শামসুজ্জামান নামে সবার কাছে পরিচিত। সমান দাপটে অভিনয় করেছেন অসংখ্য চলচ্চিত্র ও টেলিভিশন নাটকে। অভিনয়ের জন্য উৎসর্গ করেছেন প্রায় পুরো জীবন। খল এবং কমেডি সহ বহুমাত্রিক চরিত্রে অভিনয় করে বাঙালি দর্শক মনে স্মরণীয় বরণীয় এই শক্তিমান অভিনেতা। আশেপাশের 22 গ্রামের মধ্যে এরকম ডাকাত সেইলার নাই। ওই সেইলার পিছে 25 জুতার বাড়ি মারা হোক, এবং সেই জুতার বাড়ি মারবো কেডা? কেন মারবো? নইমূর্তি। খল চরিত্র যে দর্শকদের কাছে এতটা গ্রহণযোগ্যতা পেতে পারে তার প্রমাণ এটিএম শামসুজ্জামানের জনপ্রিয়তা। পর্দায় তার উপস্থিতি মানেই দর্শকদের নড়েচড়ে বসা বিনোদনের শুরু। সাত সকালে চিল্লাইতাছো কেন? আমার এই বউটাও চলে গেছে। হাসতে হাসতে সিরিয়াস ধর্মিক সংলাপ
আর রঙ্গরস কৌতুকে ভরা পাঞ্চলাইন। দর্শকদের বিনোদনে আর কি লাগে? নায়ক নায়িকা মূল আকর্ষণ হলেও পার্শ্ব চরিত্রের এটিএম কিংবা ভিলেন এটিএম কোনো অংশেই কম নন। পরিচালক, কাহিনীকার, চিত্রনাট্যকার, সংলাপকার, গল্পকার, পরিচয় একাধিক হলেও রক্তে যার অভিনয় মিশে তাকে ঠেকাবে কিসে? জনপ্রিয়তার শীর্ষে ওঠাটা তাই অভিনেতা হিসেবেই। আমি চায়ের নেশার জন্য চায়ের দোকান দিছি, যাতে অন্য মানুষের পয়সা। একদিন চেয়ারম্যান খুব কায়দা করে মায়ের কাছ থেকে সব সম্পত্তি লেখায় নিল। এরপর মায়ের একটা ছেলেও হইল। তারপরে যা হয়, চেয়ারম্যানের কাছে মায়ের প্রয়োজন ফুরিয়ে গেল। তারপরে মায়ের জীবনে নাইমে আসলো চরম দুর্ভোগ। অশিক্ষিত গোলাপি এখন ট্রেনে, জলছবি, জাদুর বাঁশি, চুরিওয়ালা, ম্যাডাম ফুলি, মন বসনা পড়ার টেবিলে, মোল্লাবাড়ির বউ, চোরাবালির মতো অসংখ্য ব্যবসা সফল চলচ্চিত্র অভিনয় করেছেন এটিএম শামসুজ্জামান। তোমার স্ত্রীর সঙ্গে কোকিলাদের ভাব আছে, উনি কো কো করে ডাকলে ওনারা আইসা বডির তলে কল্লা বাড়াইয়া দিব। অভিনয়ের স্বকীয়তায় ছোট পর্দায়ও ছিলেন সমান জনপ্রিয়। রঙের মানুষ, ভবের হাট, ঘরকুটুম, বউচুরি, নোয়াশাল, শতবর্ষে দাদাজান নাটকগুলোয় তার চরিত্রগুলোর আবেদন ছিল অন্যরকম, যা এখনো দর্শকদের আপ্লুত করে। কারণ ওই গয়নার প্রতি আমার একটু দুর্বলতা আছে। গয়না আমার টানে। কাজের স্বীকৃতি হিসেবে 21 পদক ছাড়াও 5 বার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এছাড়া বিভিন্ন সময় ভূষিত হয়েছেন নানা সম্মাননায়। গুণী এই মানুষটির জাগতিক মৃত্যু হয়তো হলো, তবে দর্শকদের অন্তরে ঠিকই ভাস্বর থাকবেন তিনি। ভালো থাকুন প্রিয় অভিনেতা। এরপর আরও থাকছে 14 গ্রামের ট্রাক চাপায় 2 মোটরসাইকেল আরোহী নিহত। পরীক্ষামূলক মেট্রো রেল চালু জুলাইয়ে, ডিসেম্বর থেকে যাত্রী পরিবহন। বাংলা ভাষা সাহিত্যে আঘাত হেনেছিল পাকিস্তানি শাসকরা, বললেন প্রধানমন্ত্রী। বরিশালে শিক্ষার্থী পরিবহন শ্রমিক বিরোধে 17 রুটে বাস বন্ধ, বিক্ষোভ জাহাঙ্গীরনগরেও। শ্রদ্ধা আর ভালোবাসা নিয়ে শেষ শয্যায় এটিএম শামসুজ্জামান। 2 বছরেও শেষ হয়নি চুরিহাট্টা ট্র্যাজেডির তদন্ত। প্যারিস জলবায়ু চুক্তিতে ফিরল যুক্তরাষ্ট্র। বিরতির পর আবারও আমন্ত্রণ সন্ধ্যা 6টার নিউজ আওয়ারে। শিরোনাম শুনছিলেন। চুরিহাট্টার আগুনের ক্ষত আজও শুকায়নি, 2 বছরও শেষ হয়নি মামলার তদন্ত কাজও। 2019 সালের এই দিনে রাজধানীর চুরিহাট্টায় লাগা আগুনে ঝরে যায় 71 প্রাণ। অথচ রাসায়নিকের গুদামের কারণে এখনও অনিরাপদ পুরান ঢাকা। দিন দিন বাড়ছে নিহতদের স্বজনদের ক্ষোভ। ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর প্রস্তুতি চলছিল সেই রাতে। 2019 সালের 21শে ফেব্রুয়ারির প্রথম প্রহরের ঠিক আগে আগে পুরান ঢাকার চুরিহাট্টার ওয়াহেদ ম্যানশনের সামনে বিকট শব্দ। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে ওই ভবন সহ আশপাশে। ঘটনাস্থলেই প্রাণ হারান 67 জন। পরে আহতদের মধ্যে মারা যান আরও 4 জন। রাসায়নিকের গুদাম থাকা ওয়াহেদ ম্যানশন সেই সময়ে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। সময়ের ব্যবধানে বদলে গেছে সবই। পড়া জায়গায় বসেছে নতুন ইটের গাঁথুনি। আর আগুনের ঘটনার মামলার আসামি ভবন মালিকের 2 ছেলে মোহাম্মদ হাসান এবং সোহেল ওরফে শহীদ জামিনে। এখন টাওয়ার আবার কাজ হয়ে গেছে, কেউ ক্ষতিপূরণ পায় নাই, বাহিনী প্রক্রিয়া নেয় নাই। আমরা যারা ভুক্তভোগী আছে সবাই এই বিষয়টা জানতে চাই যে এই মামলার তো একটা সুরাহা হবে। অনেক আগেই নিহতদের ময়নাতদন্ত প্রতিবেদন পৌঁছায় পুলিশের হাতে। এরপরও গতি পায় না চার্জশিট দেওয়ার কাজ। 1 বছর আগেই আদালতের কাছে 9 বার সময় চেয়েছিলেন তদন্ত কর্মকর্তা।
যাদের সংশ্লিষ্টতা আমরা যাচাই করতে যাচ্ছি সেই পুরো বিষয়গুলোই পর্যালোচনা করা হয়ে গেছে ইতিমধ্যে এবং অতি শীঘ্রই এটি কোর্টের মধ্যে প্রতিবেদন জমা দিয়ে দেওয়া হবে। নিহতদের পরিবার এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে নানা আশ্বাস এলেও বাস্তবায়ন নিয়ে হতাশা ভুক্তভোগীদের। কিছু লোকের সিটি কর্পোরেশনের চাকরি দিয়েছে, এটা সত্য। এখনো দোকান পাই নাই, সেখানে টাকার গ্যারেজ। আগুন লাগার পর রাসায়নিকের গুদাম সরানো নিয়ে হইচই পড়ে। উচ্ছেদ চলে পুরান ঢাকায়। কিছুদিন পর সেই অভিযানও থেমে যায়। মুখ থুবড়ে পড়ে উচ্ছেদ কার্যক্রম। আগের রূপেই ফিরে আসে ওল্ড টাউন। কেমিক্যাল স্বরূপ বস্তা, তারপরে আপনার লোহার ড্রাম, প্লাস্টিকের ড্রাম, এগুলো কিন্তু এখনো মানুষ নিয়ে যাচ্ছে। বাঘ এবং হরিণ যেমন একসঙ্গে বাস করতে পারে না, এই পুরনো ঢাকায় মানুষ এবং কেমিক্যাল একসঙ্গে বাস করতে পারে না। একে আজাদ, এটিএন নিউজ, ঢাকা। কুমিল্লার 14 গ্রামে ড্রাম ট্রাক চাপায় 2 মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার দোলবাড়ি এলাকায় চট্টগ্রামমুখী একটি মাটিবাহী ড্রাম ট্রাক মহাসড়কে ওঠার সময় মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলেই 2 মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। ঘাতক চালক সহ ড্রাম ট্রাকটি আটক করা হয়েছে। পরীক্ষামূলকভাবে বাংলাদেশে প্রথম উড়াল ট্রেন বা মেট্রো রেল চালু হচ্ছে আগামী জুলাইয়ে। ট্রায়াল শেষ করে ডিসেম্বরেই শুরু হবে যাত্রী পরিবহন। তবে আপাতত চলবে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত, যার মধ্য দিয়ে রাজধানীর যোগাযোগ ব্যবস্থায় যুক্ত হতে যাচ্ছে নতুন মাত্রা। তারিক মল্লিকের তোলা ছবিতে আরো জানাচ্ছেন গোলাম কাদির রবু। মেট্রো রেল নিয়ে যে ধোঁয়াশা ছিল তা কেটে যাচ্ছে, শেষ হচ্ছে অপেক্ষার দিন। উত্তরা থেকে মতিঝিল দেশে নির্মাণ হতে যাওয়া 6টি মেট্রো রেল লাইনের একটি। 20 কিলোমিটার লম্বা এই মেট্রো রেল লাইনের কাজ শেষ প্রায় 57%। তবে উত্তরা থেকে আগারগাঁও এই অংশে ডিপো, রেল লাইন বসানো, বিদ্যুৎ সংযোগ সহ সব কাজ প্রায় শেষের দিকে। স্টেশন নির্মাণও চলছে জোরে সোরে। এখন অপেক্ষা ট্রেন আসার। আমাদের সম্ভাব্য তারিখ হচ্ছে 23শে এপ্রিল 2021 তারিখ আমাদের প্রথম মেট্রো ট্রেন সেট এখানে এসে থামবে। এটার ইন্টিগ্রেটেড টেস্ট করা হবে। টেস্টটা করার পরে এটা ট্রায়াল রানটা শুরু হবে। একটা ট্রেন 100 কিলোমিটার স্পিডে এসে যেখানে একটা কার্ভেচার আছে, এই কার্ভেচারে কিন্তু সে 100 কিলোমিটার স্পিডে চলতে পারবে না, তাকে হয়তো রিডিউস স্পিডে চলতে হবে। এইগুলি হচ্ছে ট্রায়াল রানের মাধ্যমে সিস্টেমটাকে ফিক্স করা হয়, পার্মানেন্ট করা হয়। তারপরেই এটা অটো চলা শুরু করে। এই ট্রায়াল রানটা আমরা করব। আমরা হয়তো জুলাই মাসের দিকে আপনাদের একটা সুনির্দিষ্ট তারিখ আমরা দিতে পারবো। মেট্রো রেলের জন্য জাপান থেকে আনা হচ্ছে 6 বগির 24টি ট্রেন। তৈরি হয়েছে টিকিট কাউন্টার সহ সার্বিক অবকাঠামো। সরকার আশা করছে বিজয়ের সুবর্ণ জয়ন্তীর বড় উপহার হবে এই মেট্রো রেল। আমরা অনুরোধ করব, আমরা প্রার্থনা করব যাতে করে আমরা বিজয় দিবসে আমরা প্রথম সেকশনটা এখান থেকে উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত আমরা ট্রেন চালু করতে পারবো। তবে আগারগাঁ থেকে মতিঝিল এই অংশের কাজ এগোয়নি ততটা। পিলার উঠলেও হয়নি উড়াল সড়ক। তারপরেও 2022 সালের মধ্যে পুরো মেট্রো রেলের কাজ শেষ হলে উত্তরা থেকে মতিঝিল যেতে সময় লাগবে 38 মিনিট। 16টি স্টেশনের মাধ্যমে উভয় দিকে ঘন্টায় যাত্রী চলাচল করবে 60,000। গোলাম কাদির রবু, এটিএন নিউজ, ঢাকা। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানির শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে। ধানমন্ডিতে অনুষ্ঠিত এই সম্মেলনে অংশ নেন শাখা ব্যবস্থাপক ও প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী কর্মকর্তারা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান শাহিদা আনোয়ার। উপস্থিত ছিলেন সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ আব্দুস সামাদ। এ সময় কোম্পানির বিভিন্ন কর্মপরিকল্পনা ও অর্জন তুলে ধরেন উপস্থিতরা। বিশেষ অতিথি হিসেবে সম্মেলনে অংশ নেন কোম্পানির উপদেষ্টা মোহাম্মদ আনোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান রেজাউল করিম, পরিচালক নিয়াজ আহমেদ সহ আরও অনেকে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুখ্য নির্বাহী কর্মকর্তা মীর নাজিমুদ্দিন আহমেদ।
মেটাল প্রেজেন্টস কৃষি সংবাদ, সুজলা সুফলা। প্রাণী সম্পদ অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় ছাগল পালন করে স্বাবলম্বী হয়েছেন যশোরের ঝিকরগাছার অনেক খামারি। 2014 সাল থেকে অধিদপ্তরের ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রামের আওতায় প্রশিক্ষণ নিয়ে হতদরিদ্ররা গড়ে তোলেন ছাগলের খামার। তাদের সফলতা দেখে আরও অনেকেই এই কাজ শুরু করেন। ঝিকরগাছায় এখন ছোট বড় মিলিয়ে ছাগলের খামার 157টি। স্থানীয় প্রাণী সম্পদ অফিস জানায়, খামারিদের জন্য ছাগলের মাচা ও ঘর তৈরি করে দিচ্ছেন তারা। পাশাপাশি বিনামূল্যে 3 মাসের সুষম খাবার এবং ওষুধ ও চিকিৎসা সেবাও দেওয়া হচ্ছে। অধিদপ্তরের সহযোগিতায় সময় মতো সব ব্যবস্থা নিতে পারায় লাভবান উপজেলার ছাগল খামারিরা। আবারও বার্ডস্ট্রি বিরতির পর আরও থাকছে। মিয়ানমারে প্রতিবাদ মুখর কবি, শ্রমিক, সংখ্যালঘুরাও। বিতর্কিত সিদ্ধান্তে সমালোচনার মুখে সাকিব। আবারও স্বাগত জানাচ্ছি নিউজ আওয়ারে। এখন দেশের বাইরের খবর। অবশেষে আনুষ্ঠানিকভাবে আবারও প্যারিস জলবায়ু চুক্তিতে যোগ দিয়েছে যুক্তরাষ্ট্র। ঐতিহাসিক এই চুক্তি থেকে সরে আসার 107 দিন পর শুক্রবার ঐতিহাসিক জলবায়ু চুক্তিতে ফিরল দেশটি। বিশ্ব নেতাদের আশা, ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এই চুক্তিকে পরোয়া না করলেও জো বাইডেন প্রশাসন একে গুরুত্ব সহকারে বিবেচনা করবে। গত 20 জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর দেওয়া ভাষণে জো বাইডেন জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রকে আবারও প্যারিস জলবায়ু চুক্তিতে ফিরিয়ে নিতে প্রচেষ্টা চালাবেন। এর প্রায় 1 মাসের মাথায় আনুষ্ঠানিকভাবে চুক্তিতে ফেরত গেল যুক্তরাষ্ট্র। পরিবেশের বিপন্নতার প্রেক্ষিতে 2015 সালের ডিসেম্বরে প্যারিসে COP21 নামের একটি সম্মেলনে একটি জলবায়ু চুক্তির ব্যাপারে সম্মত হন বিশ্ব নেতারা। চুক্তির আওতায় বিশ্বের উষ্ণতা বৃদ্ধির হার 2 ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখতে বিশ্বজুড়ে কার্বন নিঃসরণ কমানোর বিষয়ে সিদ্ধান্ত হয়। 2017 সালের জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নিয়ে আসার ঘোষণা দেন। মিয়ানমারে অভ্যুত্থান বিরোধী আন্দোলন ক্রমেই জোরদার হচ্ছে। আন্দোলনে সামিল হয়েছেন জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। যোগ দিয়েছেন কবি, সাহিত্যিক থেকে শুরু করে পরিবহন শ্রমিক সহ বিভিন্ন পেশার মানুষ। ইয়াঙ্গুনে রঙিন পোশাক পরে বিক্ষোভে অংশ নিয়েছে জাতিগত সংখ্যালঘুরা। নাগা উপজাতির তরুণ নেতা কি জাং বলেন, তাদেরকে অবশ্যই এই লড়াইয়ে জিততে হবে। সামরিক শাসন অবসান পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন। এদিকে রাজধানী নেপিদোতে 9 ফেব্রুয়ারির বিক্ষোভে মাথায় গুলিবিদ্ধ তরুণী মিয়া থুয়ে থুয়ে খাইং শুক্রবার মারা গেছেন। প্রধান শহর ইয়াঙ্গুনে খাইংয়ের স্মরণে নির্মিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন বিক্ষুব্ধ তরুণরা। দেশটিতে গত 1 ফেব্রুয়ারি নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। সামরিক জান্তা নতুন নির্বাচনের পর ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিলেও জনগণের প্রতিবাদ অব্যাহত আছে। খেলার খবর। এক সাকিব আল হাসানের অনেক রূপ। সময় বদলালে সাকিবের চিন্তাভাবনাও বদলে যায়। না হলে কেনই বা দেশের ক্রিকেটের পরিবর্তে ভিন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে তার এত আগ্রহ? শুধু কি অর্থ? এরই মধ্যে ভাইরাল হয়েছে সাকিবের এই স্ট্যাটাস। 2014 সালে আইপিএলের শিরোপা জিতে তিনি জানিয়েছিলেন আরও 10 বছর দেশের হয়ে খেলতে চান। বাংলাদেশ দলের খারাপ সময়ে অনেকেই ভেবেছেন আজ যদি সাকিব মাঠে থাকতেন তাহলে ফলাফলটাও অন্যরকম হতে পারত।
উইন্ডিজের বিপক্ষে সাদা পোশাকে সিরিজের প্রথম টেস্টে সাকিব যতক্ষণ মাঠে ছিলেন ততক্ষণ ডমিনেট করেছে টাইগাররা। ইনজুরির কারণে সাকিব মাঠ ছাড়াই দলও তাদের কর্তৃত্ব হারায়। টেস্টে অধিনায়ক অনুভব করেছেন সাকিবের অভাব। সাকিবে থাকলে একটু বোলিংটা অনেক গোছালো হতো, যদি সে সিনিয়র বোলার সিনিয়র ব্যাটসম্যানও হিসেবে হয়তো স্পিনারদের হয়তো ওনাদের সবাই এভাবে আগলে রাখতে পারতো। ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার হার্ষা বগলে এক টুইট বার্তায় লিখেছেন, অনেক মানুষই দেশের হয়ে টেস্ট খেলার চেয়ে আইপিএলকেই বেছে নিচ্ছেন। নিজের দেশের কোনো ক্রিকেটার এমনটি করলে তিনি কি এ কথাই বলতেন? ক্রিকেট অপারেশন চেয়ারম্যান আকরাম খানের কথায় ফুটে উঠেছে অসহায়ত্ব। বিসিবি চুক্তিভুক্ত ক্রিকেটার দেশের হয়ে না খেলে আইপিএলে খেলতে চাইলেও তাদের নাকি কিছুই করার নেই। চিঠিটা দিয়েছে তখন আমরা বোর্ডের সিদ্ধান্ত নিলাম দলকে ছুটি দিতে, কারণ বোর্ডের সিদ্ধান্ত হলো কেউকে জোর করে তার খেলানো যায় না। আগে দেশের কথা ভাবতে বললেন সাবেক অধিনায়ক রাকিবুল হাসানও। যদি সাকিবের জায়গায় আমি হতাম এবং সাকিবের মতন আর্থিক অবস্থান আমার থাকতো, আমরা যেটা শুনি জানি, আমি হয়তো শ্রীলঙ্কার ট্যুরটাই করতাম। বাংলাদেশ মানুষের আফসোস হতেই পারে, সাকিবের মতো আরেকজন দলে থাকলে কমতো নির্ভরতা। বিসিবিও চাইলে গল্পটা লিখতে পারত অন্যভাবে। শুভ দেবনাথ, স্পোর্টস ডেস্ক, এটিএন নিউজ। এই ছিল নিউজ আওয়ার। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।